হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা হবে 40 নম্বর আর সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো 1 নম্বর দাগে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 7টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তা হলো আয়নোস্ফিয়ার। পরের প্রশ্ন, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোত 180 ডিগ্রি দিকে পরিবর্তিত হয় ভারত মহাসাগরে। পরের প্রশ্ন, রিসর্ট ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় যে জলবায়ুকে ভূমধ্যসাগরীয় জলবায়ু। পরের প্রশ্ন, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। পরের প্রশ্ন, ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। পরের প্রশ্ন, একটি আকস্মিক বায়ু হলো টাইফুন। পরের প্রশ্ন, গ্রিনহাউস গ্যাস নয় অক্সিজেন। এবার 2 নম্বর দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রত্যেকটির মান 1, 5টি লিখতে হবে। প্রথম প্রশ্ন, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100। পরের প্রশ্ন, ওজোন স্তরে ঘনত্ব মাপার একক হলো ডবসন ইউনিট। পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে। পরের প্রশ্ন, বল উইভিল পোকার আক্রমণ ঘটে তুলা চাষে। পরের প্রশ্ন, কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়। এবার দেখো 3 নম্বর দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে স এবং অশুদ্ধ হলে অ লিখতে হবে। প্রথম প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের সর্বাধিক দূরত্বকে পেরিজি অবস্থান বলা হয়। এটা অশুদ্ধ। পরের প্রশ্ন, উষ্ণ ও শীতল স্রোতের স্থলে ঘন কুয়াশা এবং ঝড় বৃষ্টির উৎপত্তি ঘটে, শুদ্ধ। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে উপস্থিতি ধূলিকণাকে অ্যারোসেল বলে, শুদ্ধ। এবার দেখো 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রত্যেকটির মান 2 করে, যে কোনো দুটি লিখতে হবে। দেখে নাও। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং একই উষ্ণতায় একই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। অথবা জীবিকা সত্তাভিত্তিক। পরের প্রশ্ন দেখো, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে? উত্তরটি দেখে নাও ভালো করে। কৃষক যখন ফসল উৎপাদন করে মূলত নিজস্ব ভোগের উদ্দেশ্যে তখন তাকে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলে। যেমন ভারতে কৃষকরা ধান ও গম চাষ করে নিজেদের খাওয়ার উদ্দেশ্যে। এবার দেখো, বাগিচা ফসল কাকে বলে? ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে অনুকূল ভৌগোলিক পরিবেশের ওপর নির্ভর করে পরিকল্পিতভাবে পরিকাঠামো নির্মাণ করে যে কৃষিকাজ করা হয় তাকে বাগিচা ফসল বলে। পরের প্রশ্ন, আউটসোর্সিং কি? বর্তমান ইন্টারনেট ব্যবস্থা ও কম্পিউটারের ওপর নির্ভর করে কোনো একটি সংস্থা যখন অন্য কোনো সংস্থাকে দিয়ে প্রয়োজনীয় কাজ করিয়ে নেয় তাহলে সেই কাজের ধরনকে আউটসোর্সিং বলা হয়। এবার 5 নম্বর দাগে দেখো, দুটি প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটির মান 3 করে। পার্থক্য, খরিফ ফসল ও রবি ফসলের মধ্যে পার্থক্য দেখে নাও ভালো করে। মৌসুমি বায়ুর আগমনের সঙ্গে সম্পর্ক রেখে যে ফসল চাষ করা হয় তাকে খরিফ ফসল বলে, যেমন আমন ধান, কার্পাস। আর রবি ফসল দেখো, মৌসুমি বায়ুর প্রত্যাগমন এর উপর ভিত্তি করে যে ফসল চাষ করা হয় তাকে রবি শস্য। রবি কৃষি উৎপাদিত ফসলকে রবি শস্য বলা হয়, যেমন গম, ব্যুরো ধান। পরের প্রশ্ন, পরের পয়েন্টে দেখো, খারিফ ফসল বপন করা হয় জুন জুলাই মাসে এবং তোলা হয় নভেম্বর ডিসেম্বর। আর রবি ফসল বপন করা হয় অক্টোবর নভেম্বর এবং ফসল তোলা হয় ফেব্রুয়ারি মার্চ মাসে। পরে পয়েন্ট দেখো, সারা ভারত জুড়েই খরিফ শস্য চাষ করা হয় বর্ষাকালে আর রবি ফসল কেবল সেচযুক্ত অঞ্চল এই প্রকার ফসল উৎপাদন হয় শীতকালে। পরের প্রশ্ন দেখো, ভারতে লৌহ ইস্পাত শিল্পের সমস্যা। প্রথমত, এখানে আকরিক লোহার মান যথেষ্ট নয়। 2 নম্বর, উন্নত মানের কোক কয়লার অভাব, বিদেশ থেকে কোক কয়লা আমদানি করার ফলে উৎপাদন ব্যয় বেশি। 3 নম্বর, অনুন্নত ও পুরনো যন্ত্রপাতি। 4 নম্বর পয়েন্ট, উৎপাদন ক্ষমতা পূর্ণ মাত্রায় ব্যবহার করা হচ্ছে না। পরের প্রশ্ন দেখো, ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো। প্রথমত, মৌসুমি বৃষ্টিপাত অনিশ্চয়তা। পয়েন্ট করবা, ব্যাখ্যাটা দেখে নাও। ভারতে মৌসুমি বৃষ্টিপাতের আগমন, বন্টন, প্রত্যাগমন সবই অনিশ্চয়তা ভরা, তাই কৃষিতে জলের যোগান অব্যাহত রাখতে জলসেচের প্রয়োজন। পরে পয়েন্ট দেখো, উচ্চ ফলনশীল শস্যের চাষ। কৃষিকাজে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার হওয়ায় অধিক মাত্রায় জলের চাহিদা হয়। এবার নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটির মান 5 করে, দুটি থাকবে, একটি লিখতে হবে।
প্রথম দেখো উদাহরণ সহযোগে শৈলক্ষেপ বৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। 2 নম্বর পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এবার 7 নম্বর দাগে একটি লিখতে হবে ভারতে কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। আর পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। এবার 8 নম্বর দাগে দেখো মানচিত্রগুলি দেখে না, মানচিত্রগুলি যদিও দেওয়া হয়নি, পরে একটি ভিডিওতে দিয়ে দেবো, ভালো করে দেখে নিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।